আওয়ামী লীগ এলেই বাংলাদেশের ইতিহাসের পাতা থেকে জিয়া হারিয়ে যান, আবার বিএনপি এলে হারিয়ে যান মুজিব। তো এই হলো আমাদের ইতিহাস নিয়ে রাজনৈতিক ইতিহাস। আর এ কারণেই আমরা জনতার দল সবসময় বলি, ঐতিহাসিকভাবে মীমাংসিত সত্য নিয়ে আমরা অযথা বিতর্ক করে সময় নষ্ট করতে চাই না, এবং বিকৃত কোনো ইতিহাস আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গিলতে বাধ্য করতে চাই না। পছন্দের হোক কিংবা অপছন্দের, ইতিহাস ইতিহাসের মতোই থাকুক, সত্য আর অবিকৃত হয়েই থাকুক। আমি 71 সালের মার্চ মাসের যে ইতিহাস জানি তা হলো 1970 সালের ডিসেম্বরের 7 তারিখ সোমবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা ছিল 1947 সালে জন্ম নেওয়া পাকিস্তানের ইতিহাসের প্রথম সরাসরি সাধারণ নির্বাচন, যেখানে সকল প্রাপ্তবয়স্ক নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল। এর আগে 12 নভেম্বর 1970 তৎকালীন পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশে এক ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল, যাকে ভোলা ঘূর্ণিঝড় বা ভোলা সাইক্লোন নামে সারা বিশ্ব চেনে। এই মারাত্মক সাইক্লোনের পরে যে জলোচ্ছ্বাস হয়েছিল তাতে 3 থেকে 10 লাখ মানুষ ডুবে মারা গিয়েছিল বলে রেকর্ড করা আছে। যা হোক, মূল নির্বাচন ডিসেম্বরের 7 তারিখেই অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় 17 তারিখে ভোট নেওয়া হয়েছিল। 1970 সালের এই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। তারা 313 আসনের মধ্যে 167টি আসন জিতেছিল। নির্বাচনের রেজাল্ট হওয়ার পর ইয়াহিয়া প্রথমে মুজিবকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে স্বীকার করে নেন, কিন্তু পরে ভুট্টোর সাথে লারকানায় বৈঠক করার পর নিজের মত বদলান। তিনি সিদ্ধান্ত নেন মিলিটারি ওয়েতে এই প্রবলেম সলভ করবেন, আর সেই অনুযায়ী 22 ফেব্রুয়ারি অপারেশন সার্চ লাইটের পরিকল্পনা চূড়ান্ত করেন। 1971 সালের 3রা মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হয়েছিল। ভুট্টোর চাপে ইয়াহিয়া 1 মার্চ অনির্দিষ্টকালের জন্য সেটা স্থগিত করেন। এর ফলে পূর্ব পাকিস্তানে ক্ষোভ দানা বাঁধে। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দাবি তোলেন, প্লাস তিনি 6 দফা অনুসারে পূর্ব পাকিস্তানের ব্যাপক প্রাদেশিক স্বায়ত্তশাসন চান। তিনি 7 মার্চের ভাষণে স্পষ্ট করে দিয়েছিলেন যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এরপর প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 10 মার্চ ঢাকায় রাউন্ড টেবিল কনফারেন্স ডাকলেন, যেখানে ভুট্টো, অন্যান্য পশ্চিম পাকিস্তানি নেতা, আওয়ামী লীগের নেতা সহ 12 জন প্রধান রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শেখ মুজিব এটাকে নিষ্ঠুর রসিকতা বলে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। ফলে 15 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় আসেন এবং 16 মার্চ থেকে ঢাকার তদানীন্তন প্রেসিডেন্ট হাউস, যা এখন রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা, সেখানে এই বৈঠক শুরু হয় এবং এই বৈঠক 16, 17, 19, 20 মার্চ তারিখে শুধুমাত্র ইয়াহিয়া খান এবং শেখ মুজিবের মধ্যে দ্বিপাক্ষিক ভাবে অনুষ্ঠিত হয়। এইসব আলোচনার মূল এজেন্ডা ছিল শেখ মুজিবের কাছে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে, নতুন সংবিধান কেমন হবে, পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের মাত্রা কেমন হবে, কবে জাতীয় পরিষদের অধিবেশন ডাকা হবে, মার্শালও কবে প্রত্যাহার হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে 1969 সালে প্রেসিডেন্ট আইয়ুব খান দেশব্যাপী আন্দোলনের চাপে তখনকার সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানকে চিঠি লিখে ক্ষমতা হস্তান্তর করেন এবং মার্শাল জারির অনুরোধ জানান। তাই 1969 সালের 25 মার্চ থেকেই কিন্তু পুরো পাকিস্তানে মার্শাল জারি ছিল। যা হোক, আওয়ামী লীগের পক্ষ থেকে এসব আলোচনায় অংশ নিতেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোশতাক আহমেদ এবং ডক্টর কামাল হোসেন। আর ইয়াহিয়ার পক্ষ থেকে ছিলেন AR কার্নেলিয়াস, লেফটেন্যান্ট জেনারেল SM পীরজাদা এবং কর্নেল হাসান। 18 মার্চ জেনারেল রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইটের 5 পাতার একটা অপারেশন প্ল্যান তৈরি করেন। আর 20 মার্চ জেনারেল হামিদ ও টিক্কা খান এই প্ল্যান পর্যালোচনা করেন। 21 মার্চ কর্নেল হাসান আওয়ামী লীগকে একটি খসড়া প্রেসিডেন্সিয়াল ঘোষণা তুলে দেন। 22 মার্চ সকালে শেখ মুজিব ইয়াহিয়ার সাথে দেখা করতে গেলে ভুট্টো সেখানে উপস্থিত ছিলেন। সো এতদিন ধরে চলা দ্বিপাক্ষিক বৈঠক এবার হয়ে গেল ত্রিপাক্ষিক বৈঠক। ডিসেম্বরের নির্বাচনের পর এটাই ছিল 3 জনের প্রথম মুখোমুখি বৈঠক। শেখ মুজিব ভুট্টোর উপস্থিতিতে স্বভাবতই খুব বিরক্ত হলেন, কারণ তিনি ইয়াহিয়াকে আগেই বলেছিলেন ভুট্টোর সাথে সরাসরি আলোচনা তিনি করতে চান না। এই বৈঠকের এক পর্যায়ে ভুট্টো শেখ মুজিবকে বিরতির সময় লনে নিয়ে যান। সেখানে নাকি শেখ মুজিব ভুট্টোকে বলেছিলেন যে পাকিস্তানকে বাঁচাতে হবে এবং এই কাজ শুধু তারা দুজনেই করতে পারেন। প্রয়োজনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং PPP পশ্চিম পাকিস্তানে আলাদা সরকার গঠন করে হলেও করতে হবে। ইয়াহিয়া তার উপদেষ্টাদের সাথে মুজিবের আলোচনা চালিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে ইয়াহিয়া মার্শাল ল প্রত্যাহার এবং বেসামরিক শাসনে ক্ষমতা হস্তান্তরে নীতিগতভাবে রাজিও হলেন। বিনিময়ে মুজিব মেনে নেন যে ইয়াহিয়া নতুন সংবিধান তৈরির মধ্যবর্তী সময়ে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে থাকবে। মুজিব জাতীয় পরিষদের আলাদা অধিবেশনের দাবিও মেনে নেন, যা মূলত ভুট্টোকে সন্তুষ্ট রাখার জন্যই করা হয়েছিল। 23 মার্চ আওয়ামী লীগের আলোচক দল প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন এবং জানানো হয় যে 6 দফায় সামান্য কিছু পরিবর্তন হলেও তা মেনে নেওয়া হবে। অর্থনৈতিক বিস্তারিত আলোচনার জন্য পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান MM আহমদকে দায়িত্ব দেওয়া হয়। আর পাকিস্তানের প্রখ্যাত সাংবিধানিক আইনজীবী AK ব্রোহি মতামত দেন যে ভারত স্বাধীনতা আইনের নজির অনুযায়ী প্রেসিডেন্সিয়াল ঘোষণার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর
যথাযথ সম্ভব। মুজিব প্রস্তাব করলেন তার উপদেষ্টা ডক্টর কামাল হোসেন এবং বিচারপতি কর্নেলিয়াস রাতভর কাজ করে চুক্তি চূড়ান্ত করুক। 24 মার্চ বুধবার খসড়া সংবিধানে ফেডারেশনের বদলে কনফেডারেশন শব্দটি ব্যবহার করার প্রস্তাব দেয় আওয়ামী লীগ। সেই সাথে অবিলম্বে মার্শাল ল প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেন শেখ মুজিব। এর ফলে 23 মার্চ মুজিব ও ইয়াহিয়ার মধ্যে যে একটা অস্থায়ী সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছিল তা হঠাৎ করেই ভেস্তে যায়। এই দিনে বৈঠক নাটকের বাইরেও দেশ জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। যেমন 9 মার্চ থেকে চট্টগ্রাম বন্দরে বাঙালি শ্রমিকরা এমভি সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করতে অস্বীকার করে আসছিল। এই জাহাজ 7,000 টন গোলাবারুদ নিয়ে এসেছিল। অস্ত্র খালাসের চেষ্টায় বাঙালি শ্রমিক জনতা বাধা দিলে পাকিস্তানি সেনারা তাদের উপর গুলি বর্ষণ করে এবং এতে বেশ কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। ঢাকায় অপারেশনের জন্য রংপুর থেকে ট্যাঙ্ক নিয়ে আসা হয়। পাকিস্তানি সৈন্যরা বেসামরিক পোশাকে পিআইএ এর ফ্লাইটে ঢাকায় আসতে থাকে। সৈয়দপুর, রংপুর ও মিরপুরে এবং নীলফামারীতে বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হয় এবং পাকিস্তানি সেনাদের গুলিতে আনুমানিক 350 বাঙালি নিহত হয়। একদিকে পাকিস্তানি বাহিনী গোপনে অপারেশন সার্চলাইটের লাস্ট মিনিটের প্রস্তুতি সেরে নিচ্ছিল, অন্যদিকে ঢাকায় ছাত্র জনতা কিছু একটা আঁচ করতে পেরে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছিল। 25 মার্চ বৃহস্পতিবার রাতেই অপারেশন সার্চলাইট শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে সন্ধ্যা আনুমানিক 5টা-6টার দিকে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন। রাত 10:30টার দিকে পাকিস্তানি সৈন্যরা ঢাকা টিভি ও রেডিও স্টেশন দখল করে নেয়। সন্ধ্যায় শেখ মুজিব তার ধানমন্ডির বাড়িতে তাজউদ্দিন আহমেদ ও কর্নেল এম.এ.জি. ওসমানী সহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠকে বসেন। সেনাবাহিনীর বাঙালি সদস্যরা ততক্ষণে তাদের আসন্ন আক্রমণের সংবাদ তাকে দিয়েছিল। মুজিবকে দিয়ে স্বাধীনতার ঘোষণা রেকর্ড করাতে তাজউদ্দিন আহমেদ টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন, কিন্তু এই ধরনের ঘোষণা দিতে মুজিব রাজি হননি। রাত 11:30টায় অপারেশন সার্চলাইট শুরু হয়। ঢাকায় পাক বাহিনীর উদ্দেশ্য ছিল রাত 1:10 কারফিউ জারি করে টেলিফোন, টেলিগ্রাফ, রেডিও বন্ধ করে শেখ মুজিব সহ 15 জন শীর্ষ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইপিআর সদর দপ্তর এবং রাজারবাগ দমন করা। জগন্নাথ হল ও ইকবাল হল, যা বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল, পিলখানা, রাজারবাগ, পুলিশ লাইন্স এবং পুরান ঢাকার হিন্দু অধ্যুষিত এলাকা ছিল তাদের প্রধান লক্ষ্যবস্তু। পাকিস্তানি সৈন্যরা ক্যান্টনমেন্ট থেকে বের হয়েই ফার্মগেট এলাকায় বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি করে। এরপর পরিকল্পনা অনুযায়ী তারা একযোগে পিলখানা ও রাজারবাগে হামলা চালায়। রাজারবাগে বাঙালি পুলিশ সীমিত অস্ত্র নিয়ে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। রাত 12:30 নাগাদ, মানে 26 মার্চের প্রথম প্রহরে, শেখ মুজিবুর রহমান ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তবে ইপিআর এর এই ওয়্যারলেসের মাধ্যমে প্রেরিত এই বার্তা স্বভাবতই ইপিআর এর নিজস্ব বাহিনীর বাইরে পাবলিকের কারো শোনা সম্ভব ছিল না। রাত 1টার দিকে পাকিস্তানি সেনারা ধানমন্ডির 32 নম্বর থেকে শেখ মুজিবকে গ্রেফতার করেন। 25 মার্চ 1971 কাল রাত্রিতে অপারেশন সার্চলাইটে ঢাকায় প্রায় 7,000 থেকে 10,000 বাঙালি নিহত হয়। 25 মার্চ রাত আনুমানিক 11:30 দিকে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল জানজুয়া মেজর জিয়াকে নির্দেশ দেন চট্টগ্রাম বন্দরে গিয়ে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য। জিয়াউর রহমান সৈন্য নিয়ে বন্দরের পথে রওনা হন। পথিমধ্যে আগ্রাবাদ বা টাইগার পাস এলাকায় ক্যাপ্টেন অলি আহমেদ, ক্যাপ্টেন খালিকুজ্জামান এবং অন্যান্য বাঙালি সৈনিকদের কাছ থেকে তিনি খবর পান যে ঢাকায় গণহত্যা শুরু হয়েছে এবং পাকিস্তানিরা বাঙালিদের উপর আক্রমণ করেছে। তিনি তৎক্ষণাৎ বন্দরে আর না গিয়ে বিদ্রোহের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, উই রিভোল্ট। এরপর তিনি 16 শহর ব্যারাকে ফিরে কর্নেল জানজুয়া সহ পাকিস্তানি কর্মকর্তাদের গ্রেপ্তার করেন এবং 8 বেঙ্গলের পূর্ণ নিয়ন্ত্রণ নিজে গ্রহণ করেন। 26 মার্চ শুক্রবার সকালে পাক সেনাবাহিনী ভুট্টোকে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছে দেয় এবং তিনি করাচির ফ্লাইটে ওঠেন। করাচি পৌঁছেই তিনি নাকি সাংবাদিকদের বলেছিলেন, থ্যাঙ্কস গড, পাকিস্তান হ্যাজ বিন সেভড। শেখ মুজিবকে প্রথমে আদমজি কলেজে রাখা হয়। গ্রেফতারের 4 দিন পর, মানে 30 মার্চ সামরিক বিমানে করে তাকে গোপনে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। 26 মার্চ সকাল থেকে আগ্রাবাদ বেতার কেন্দ্র দখলের চেষ্টা করে সফল না হয় দুপুরের দিকে কালুরঘাট বেতার কেন্দ্রকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। ইংরেজিতে প্রথম উদ্বোধনী ঘোষণা পাঠ করেন ওয়াবদার ইঞ্জিনিয়ার জনাব আশিকুল ইসলাম। এরপর বাংলায় প্রথম উদ্বোধনী ঘোষণা পাঠ করেন আবুল কাশেম সন্দীপ বা সন্দীপী। এরপর বেলা 2:30টার দিকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম.এ. হান্নান 25 মার্চ রাতে শেখ মুজিবুর রহমান কর্তৃক ইপিআর এর মাধ্যমে পাঠানো সেই ওয়্যারলেস মেসেজের ভিত্তিতে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এরপর বিকেলে ও সন্ধ্যায় তিনি আরো কয়েকবার একই ঘোষণা রেডিওতে প্রচার করেন। সন্ধ্যা 7:15টার দিকে ইয়াহিয়া খান রেডিওতে ভাষণ দেন। তিনি মুজিবকে দেশদ্রোহী আখ্যা দেন এবং বলেন তার এই অপরাধের সাজা অবশ্যই হবে। এরপর তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এবং মিডিয়ার উপর সেন্সরশিপ জারি করেন। এই দিন জিয়াউর রহমান নিজেকে কমান্ডিং অফিসার হিসেবে ঘোষণা করে 16 শহর ও পটিয়া এলাকায় তার বাহিনীকে সংগঠিত করেন এবং পাক সেনাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের কর্মীদের সাথে তার যোগাযোগ শুরু হয়। 27 মার্চ শনিবার দিন দুপুরে অথবা দুপুরের পর বিকালে জিয়া কালুরঘাট ট্রান্সমিশন কেন্দ্রে গিয়ে পৌঁছান।
সন্ধ্যা আনুমানিক 7:30টার দিকে বেতারের সংগঠক বেলাল মোহাম্মদ ও অন্যদের অনুরোধে তিনি স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেন। প্রথমে তিনি নিজের নামে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেছিলেন, কিন্তু পরবর্তীতে সংশোধনী এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণাটি পাঠ করেন। তার কণ্ঠস্বরে প্রচারিত এই ঘোষণা দেশ জুড়ে সাধারণ মানুষ এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর বাঙালি সদস্যদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে এবং আমাদের স্বাধীনতা যুদ্ধের মোড় ঘুরে যায়। সত্য, ইতিহাস সমুন্নত রাখা ও ইনসাফ।